আপনি যদি ইতিহাস দেখেন তবে আপনি এমন একটি প্যাটার্ন দেখতে পাবেন যা গত ৫০০ বছরে ৩টি প্রধান পরাশক্তিকে ধ্বংস করেছে এবং আজ ২০২৫ সালে আমেরিকাও ঠিক একই প্যাটার্ন ধাপে ধাপে অনুসরণ করছে। মনে হচ্ছে আমরা সেই স্ক্রিপ্টটি পড়ছি যা পূর্ববর্তী পরাশক্তিদের ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। ১৫৯০ সালে স্পেন ছিল বিশ্বের সবচেয়ে ধনী সাম্রাজ্য। এটি বিশ্বের অর্ধেক সোনা ও রৌপ্য নিয়ন্ত্রণ করত। পুরো ইউরোপ তার নিয়ন্ত্রণে ছিল, তার মুদ্রা সর্বত্র চলত। কিন্তু মাত্র ৮০ বছরের মধ্যে তারা দেউলিয়া হয়ে গেল এবং আর কখনও পুনরুদ্ধার করতে পারল না। ১৯১৪ সালে ব্রিটেন মানব ইতিহাসের বৃহত্তম সাম্রাজ্য ছিল। বলা হতো যে ব্রিটিশ এম্পায়ারে সূর্য কখনও অস্ত যেত না। পাউন্ড ছিল বিশ্বের রিজার্ভ মুদ্রা। মাত্র ৪০ বছরে এই পুরো সাম্রাজ্য শেষ হয়ে গেল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন একটি পরাশক্তি ছিল। নিউক্লিয়ার ওয়েপন্স, বিশ্বব্যাপী প্রভাব এবং সারা বিশ্বে স্যাটেলাইট, এই সব কিছু মাত্র ৯০০ দিনের মধ্যে শেষ হয়ে গেল, এবং কোনো যুদ্ধ দ্বারা নয়, বরং অর্থনৈতিক বিস্ফোরণ দ্বারা। সুতরাং ৩বার ৩টি বড় পরাশক্তি একই উপায়ে ভেঙে পড়ল। এবং এখানে কি আপনাকে আতঙ্কিত করবে? আমেরিকা ৭টির মধ্যে ৫টি পর্যায় ইতিমধ্যেই সম্পন্ন করেছে। তারা পুরনো পরাশক্তিদের মতো ঠিক একই প্যাটার্নে চলছে। আজকের ভিডিও আপনাকে বলবে কিভাবে পরাশক্তিরা ধ্বংস হয়, প্রতিটি পরাশক্তি কেন মনে করে যে তারা আলাদা, এবং ম্যাথ কেন বলে যে এখন আমেরিকার পালা এসেছে। প্যাটার্ন বোঝার আগে আপনাকে বুঝতে হবে যে সাম্রাজ্যিক পতন আসলে কাকে বলে। বইয়ে নয়, বরং বাস্তবে। যখন একটি পরাশক্তি ধ্বংস হয় তখন এর অর্থ কি হয়? সাম্রাজ্যিক পতন কোনো যুদ্ধ বা সামরিক পরাজয় দিয়ে শুরু হয় না, এটি অর্থনৈতিক ক্লান্তি দিয়ে শুরু হয়। পরাশক্তিরা নিজেদের বজায় রাখার ক্ষমতা থেকে বেশি ছড়িয়ে পড়ে। ১৫০টি দেশের সামরিক ঘাঁটি, একাধিক ফ্রন্টে যুদ্ধ, এমন প্রতিশ্রুতি যা তারা পূরণ করতে পারে না। প্রথমে পতন কারো চোখে পড়ে না। মুদ্রা কাজ করছে, সামরিক বাহিনী যুদ্ধ জিতছে এবং সরকার প্রতিশ্রুতি পূরণ করছে। কিন্তু পর্দার আড়ালে অনেক কিছু ঘটছে। সম্পদ ভুলভাবে বরাদ্দ করা হয়, উৎপাদন ক্ষমতা সংকুচিত হয়, বুদ্ধিমান ব্যক্তিরা দেশ ছেড়ে চলে যায়, এবং তারপরে আসে ত্বরণ। আপনার বন্ধু দেশগুলি পক্ষ পরিবর্তন করতে শুরু করে, শত্রুরা সীমানা পরীক্ষা করে, রিজার্ভ মুদ্রার মর্যাদা শেষ হতে শুরু করে, এবং হঠাৎ সেই সুবিধাগুলি যা আপনাকে শক্তিশালী করে তুলেছিল তা দুর্বলতায় পরিণত হয়। আপনার মুদ্রা যা কখনো সবাই চাইত তা ফেরত আসতে শুরু করে। আপনার সামরিক বাহিনী যা বিশ্বে ছড়িয়েছিল তা অস্থিতিশীল হয়ে পড়ে। আপনার প্রতিশ্রুতি যা কখনো শক্তির গ্যারান্টি ছিল তা কেবল ফাঁপা কথায় পরিণত হয়। এগুলি কোনো বইয়ের কথা নয়। স্পেন, ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়নের সাথে ঠিক এটিই ঘটেছিল, এবং এটি ঘটেছিল কারণ তারা ঠিক সেই সিদ্ধান্তগুলি নিয়েছিল যা আজ আমেরিকা নিচ্ছে। তারা মনে করত যে তাদের ক্ষমতা স্থায়ী, এবং তারা বাস্তবতা স্বীকার করতে অস্বীকার করেছিল যতক্ষণ না পতন তার চরমে পৌঁছায়। তো আসুন দেখি ৩বার এই সব কিছু ঠিক একই উপায়ে কিভাবে হয়েছিল। প্রথমে স্পেন থেকে শুরু করি। ১৪৯২ সালে কলাম্বাসের আমেরিকাজ আবিষ্কার করার পর স্পেন প্রথম পরাশক্তি হয়ে ওঠে। এটি অ্যাজটেক এবং ইনকা সাম্রাজ্য এবং তারপর বিশ্বের বৃহত্তম সোনা ও রৌপ্য খনি দখল করে নেয়। ১৫৫০ সাল পর্যন্ত স্প্যানিশ জাহাজ প্রতি বছর ২০০ টন রৌপ্য স্পেনে আনছিল। ১৬০০ সাল পর্যন্ত এটি ৪০০ টনে পৌঁছে গিয়েছিল। স্পেন পুরো ইউরোপের অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করত। স্প্যানিশ রিয়ালস ছিল বৈশ্বিক রিজার্ভ মুদ্রা। সবাই স্প্যানিশ রৌপ্য কিনতে চাইত, এবং এখান থেকেই সেই প্যাটার্ন শুরু হয়। যখন কোনো দেশ অর্থ নিয়ন্ত্রণ করে তখন সে মনে করে যে এখন সে অজেয়। কিং ফিলিপ দ্বিতীয়, যিনি ১৫৫৬ থেকে ১৫৯৮ সাল পর্যন্ত শাসন করেছিলেন, সেই সময় বিশ্বের সবচেয়ে ধনী রাজা ছিলেন, যিনি সমস্ত অর্থ স্প্যানিশ সাম্রাজ্যে বিনিয়োগ করেছিলেন। প্রথম পর্যায় হল সামরিক অতিবিস্তার। স্পেন সব জায়গায় যুদ্ধ করছিল। মেডিটেরেনিয়ানে অটোমান এম্পায়ারের বিরুদ্ধে, ফ্রান্স এবং ইটালির বিরুদ্ধে, নেদারল্যান্ডসে প্রটেস্ট্যান্ট বিদ্রোহীদের বিরুদ্ধে, ইংল্যান্ডের নৌবাহিনীর বিরুদ্ধে, ফিলিপিন্স এবং তারপর আমেরিকাজেও। ১৫৮০ সাল পর্যন্ত স্পেনের ৪টি মহাদেশে সৈন্য ছিল, এবং তাদের খরচ অনেক বেশি ছিল।
স্পেনের অর্ধেক রাজস্ব সামরিক খাতে যেত এবং তবুও এটি যথেষ্ট ছিল না। দ্বিতীয় পর্যায় হল মুদ্রা অবমূল্যায়ন। স্প্যানিশ সরকার শুধু ট্যাক্স থেকে তাদের বিল পরিশোধ করতে পারত না, তাই তারা তাই করেছিল যা প্রতিটি ব্যর্থ সাম্রাজ্য করে, রৌপ্য মুদ্রায় তামা মেশানো শুরু করে। একটি মুদ্রা যা খাঁটি রৌপ্য হওয়ার কথা ছিল তা প্রথমে 50% তামা হয়ে গেল এবং তারপর 75% তামা। অভিহিত মূল্য একই থাকল, কিন্তু আসল মূল্য কমে গেল। 1600 সাল পর্যন্ত স্প্যানিশ রৌপ্য মুদ্রায় খুব কমই কোনো রৌপ্য থাকত। ব্যবসায়ীরা তাদের অভিহিত মূল্যে গ্রহণ করা বন্ধ করে দিল এবং দাম আকাশচুম্বী হয়ে গেল। তৃতীয় পর্যায় হল ঋণের দুষ্টচক্র। স্পেন ইতালীয় ব্যাংকার, জার্মান ব্যাংকার এবং যারা ঋণ দিতে ইচ্ছুক ছিল সবার কাছ থেকে ঋণ নিয়েছিল। 1557 সালে কিং ফিলিপের শাসনের 20 বছর পূর্ণ হওয়ার আগেই স্পেন দেউলিয়াত্ব ঘোষণা করে। তারা তাদের ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছিল, কিন্তু ঋণ নেওয়া ছাড়েনি। 1560 সালে স্পেন আবার দেউলিয়া হয়ে গেল, 1575 সালে আবারও এবং তারপর 1596 সালে। তো 40 বছরে 4 বার দেউলিয়াত্ব। প্রতিবার তারা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু প্রতিবার তারা আবার ঋণ নিতে চলে গিয়েছিল। চতুর্থ পর্যায় হল উৎপাদন ক্ষমতার ক্ষতি। এটি এমন একটি জিনিস যা লোকেরা স্পেনের পতনের বিষয়ে বোঝে না। তাদের কাছে বিশ্বের সমস্ত সোনা রৌপ্য ছিল এবং সেটিই তাদের ধ্বংস করে দিয়েছে। কারণ যখন আপনার কাছে সীমাহীন অর্থ থাকে তখন আপনি উৎপাদন করা বন্ধ করে দেন। খাবার কেন উৎপাদন করবেন যখন আপনি আমদানি করতে পারবেন? জাহাজ কেন তৈরি করবেন যখন আপনি কিনতে পারবেন? কেন উদ্ভাবন করবেন যখন আপনাকে শুধু খরচ করতেই হবে? স্প্যানিশ অভিজাত শ্রেণী প্রতিটি কাজকে নিজেদের নিচে মনে করত। ফলস্বরূপ উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ল এবং কৃষিকাজ বন্ধ হয়ে গেল। সমস্ত অর্থ অন্য দেশ থেকে জিনিস আমদানি করতে চলে গেল। যে সোনা ও রৌপ্য আমেরিকা থেকে এসেছিল তা ফ্রান্সের মদ, ইতালীয় সিল্ক এবং ডাচ পণ্যের মূল্য পরিশোধে বেরিয়ে গেল। স্পেন একটি প্রবেশপথ হয়ে উঠল। অর্থ তাদের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে চলে যেত। 1600 সাল পর্যন্ত স্পেন প্রায় কিছুই উৎপাদন করছিল না। তারা সম্পূর্ণভাবে আমদানির উপর নির্ভরশীল ছিল এবং পরিশোধের জন্য রৌপ্যের উপর নির্ভরশীল ছিল। এবং যখন রৌপ্য খনিগুলি শেষ হতে শুরু করল এবং তাদের উৎপাদন বন্ধ হয়ে গেল, তখন পুরো ব্যবস্থাটি ভেঙে পড়ল। পঞ্চম পর্যায় হল সামাজিক অবক্ষয়। ব্যর্থ অর্থনীতির সাথে অপরাধও বেড়ে গেল। ম্যাড্রিডের রাস্তা ভিক্ষুকে ভরে গেল। উৎপাদনশীল ব্যক্তিরা অভিবাসন করতে শুরু করল। সেরা মনগুলো ফ্রান্স, ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসে চলে গেল, যারা সেই সময় গড়ে উঠছিল এবং উন্নতি করছিল। স্পেনের কাছে কেবল আমলা, সৈনিক এবং পুরোহিতরা রয়ে গেল। কেউ সম্পদ তৈরি করছিল না, সবাই কেবল ভোগ করছিল। 1640 সাল পর্যন্ত স্পেন পর্তুগালকে হারাল। 1650 সাল পর্যন্ত তারা নেদারল্যান্ডসও হারাল। 1700 সাল পর্যন্ত স্প্যানিশ সাম্রাজ্য একটি ফাঁপা খোলে পরিণত হয়েছিল। মানচিত্রে বড়, কিন্তু অর্থনৈতিকভাবে মৃত। তারা পরাশক্তি থেকে দ্বিতীয় শ্রেণীর শক্তি হয়ে গেল 1 শতাব্দীরও কম সময়ে, এবং তারা আর কখনো পুনরুদ্ধার করতে পারেনি। স্পেন আজ একটি ছোট ইউরোপিয়ান দেশ, মনোরম সংস্কৃতি সম্পন্ন, কিন্তু বিশ্বমঞ্চে একেবারেই অপ্রাসঙ্গিক। কনকিস্টাডোরসের দুর্গ আজ একটি পর্যটন কেন্দ্র। এটিই হল সাম্রাজ্যিক পতন। এবার 300 বছর এগিয়ে যাই। 1900 সাল, ব্রিটেন। সেই সাম্রাজ্য যেখানে সূর্য কখনো অস্ত যেত না। তার শীর্ষে ব্রিটেন বিশ্বের 25% জমি এবং 400 মিলিয়ন মানুষের উপর শাসন করত। পাউন্ড স্টার্লিং ছিল বৈশ্বিক রিজার্ভ মুদ্রা। প্রতিটি প্রধান বাণিজ্য চুক্তি পাউন্ডে হতো। প্রতিটি কেন্দ্রীয় ব্যাংক ব্রিটিশ বন্ডস ধরে রাখত। লন্ডন ছিল বিশ্বের আর্থিক কেন্দ্র, এবং 300 বছর আগে স্পেনের মতো তারাও মনে করত যে এটি সবকিছু স্থায়ী। কিন্তু তারা ইতিমধ্যে প্যাটার্ন অনুসরণ করছিল। প্রথম পর্যায়ে সামরিক অতিবিস্তার। 1900 সাল পর্যন্ত ব্রিটেনের পৌঁছ সব জায়গায় ছিল: ইন্ডিয়া, আফ্রিকা, মিডল ইস্ট, চায়না, প্যাসিফিক, ক্যারিবিয়ান। তাদের সেনাবাহিনী 6টি মহাদেশে ছিল এবং এর খরচ অনেক বেশি ছিল। এবং যখন 1914 সালে ওয়ার্ল্ড ওয়ার 1 শুরু হয়, তখন ব্রিটেনের কাছে পছন্দ ছিল যে তারা নিরপেক্ষ থাকবে এবং ইউরোপকে ধ্বংস হতে দেবে, অথবা নিজেদের দেউলিয়া করে যুদ্ধ জিতবে। তারা যুদ্ধ করার সিদ্ধান্ত নিল। ওয়ার্ল্ড ওয়ার 1-এ
ব্রিটেনের $40 বিলিয়ন খরচ হয়েছিল। এটি আজকের হিসাবে $1 ট্রিলিয়ন হয়। তারা সবার কাছ থেকে ঋণ নিয়েছিল, বেশিরভাগ আমেরিকা থেকে। 1918 সাল পর্যন্ত ব্রিটেন আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। পাওনাদার এখন দেনাদার হয়ে গিয়েছিল, কিন্তু তারা যুদ্ধ জিতেছিল। দ্বিতীয় পর্যায়, মুদ্রা অবমূল্যায়ন। পাউন্ড স্টার্লিংকে সোনা দ্বারা সমর্থিত হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধ ব্রিটেনের সোনার রিজার্ভ খালি করে দিয়েছিল। তারা অস্ত্র, খাদ্য এবং সরবরাহের জন্য আমেরিকাকে সোনা দিয়েছিল। 1920 সাল পর্যন্ত ব্রিটেনের সোনার রিজার্ভ 1914 সালের তুলনায় অর্ধেক হয়ে গিয়েছিল। কিন্তু তারা তবুও পাউন্ডের মূল্য বজায় রাখার চেষ্টা করেছিল। 1925 সালে তারা গোল্ড স্ট্যান্ডার্ডে ফিরে আসে, প্রাকযুদ্ধ হারে। সমস্যা ছিল যে পাউন্ড অতি মূল্যায়িত ছিল। ব্রিটিশ এক্সপোর্ট খুব ব্যয়বহুল হয়ে যায়, উৎপাদন কমে যায়, বেকারত্ব বেড়ে যায় এবং সরকারকে মুদ্রা রক্ষা করতে সুদের হার উচ্চ রাখতে হয়। এটি অভ্যন্তরীণ অর্থনীতিকে ধ্বংস করে দেয়। 1931 সাল পর্যন্ত তারা এটি ধরে রাখতে পারেনি। ব্রিটেন গোল্ড স্ট্যান্ডার্ড ত্যাগ করে। পাউন্ডের মূল্য রাতারাতি 25% কমে যায়। তৃতীয় পর্যায়, ঋণের দুষ্ট চক্র। ব্রিটেন ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের ঋণ থেকে তখনও পুনরুদ্ধার করতে পারেনি যে ওয়ার্ল্ড ওয়ার টু শুরু হয়ে গেল। আরও $120 বিলিয়ন খরচ, আমেরিকা থেকে আরও ঋণ। 1945 সাল পর্যন্ত ব্রিটেন আমেরিকা এবং কানাডার $30 বিলিয়ন বেশি ঋণগ্রস্ত ছিল, যা ব্রিটেনের পুরো জিডিপি এর চেয়েও বেশি। যুদ্ধ জিতেছিল, কিন্তু সাম্রাজ্য শেষ হয়ে গিয়েছিল। তারা এটিকে রক্ষা করতে পারছিল না, সামলাতে পারছিল না, বজায় রাখতে পারছিল না। চতুর্থ পর্যায়, সাম্রাজ্য হারানো। 1947 সালে ব্রিটেন ইন্ডিয়াকে হারালো, তার মুকুটের রত্ন এবং 200 বছর ধরে সবচেয়ে বেশি অর্থ প্রদানকারী উপনিবেশ। পরের 20 বছরে তারা সবকিছু হারালো। 1970 সাল পর্যন্ত ব্রিটিশ এম্পায়ার কেবল ইতিহাসের বইয়ে রয়ে গিয়েছিল। পঞ্চম পর্যায়, মুদ্রার পতন। পাউন্ড পড়তে থাকল। 1940 সালে 1 পাউন্ড $4.03 সমান ছিল। 1950 সালে $2.80, 1970 সালে $2.40। 1980 সাল পর্যন্ত এটি কমে 2.30-তে চলে আসে এবং আজ এটি কমে 1.27 চলে এসেছে। বৈশ্বিক রিজার্ভ মুদ্রা একটি আঞ্চলিক মুদ্রায় পরিণত হল। ব্রিটেন চেষ্টা করেছিল ইউএন সিকিউরিটি কাউন্সিলে স্থায়ী আসন, নিউক্লিয়ার ওয়েপেন্স এবং আমেরিকার সাথে বিশেষ সম্পর্ক বজায় রাখতে, কিন্তু সবাই সত্য জানত তারা এখন একটি হারানো পরাশক্তি ছিল, হারানো মহিমার জাদুঘর। ব্রিটিশ এম্পায়ার পতন ঘটেছিল এবং এটি আর কখনো ফিরে আসেনি। এবং এখন সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ দেখি সোভিয়েত ইউনিয়নের, যারা 1945 থেকে 1991 সাল পর্যন্ত শাসন করেছিল। ওয়ার্ল্ড ওয়ার টু এর পর ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস, একটি পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। তাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন্স, ইস্টার্ন ইউরোপে বিশাল সামরিক নিয়ন্ত্রণ ছিল এবং মহাকাশে স্যাটেলাইট ছিল। তারা নিশ্চিত ছিল যে তারাই ভবিষ্যৎ এবং কমিউনিজম ক্যাপিটালিজমকে কবর দেবে। সোভিয়েত মডেলই আধিপত্য বিস্তার করবে। 45 বছর ধরে তারা আমেরিকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সামরিকভাবে আমেরিকাকে টেক্কা দিয়েছিল, আরও ট্যাঙ্ক, আরও মিসাইল, আরও ট্রুপ তৈরি করেছিল, কিন্তু পটভূমিতে তাদের অর্থনীতি ধ্বংস হচ্ছিল। প্রথম পর্যায়ে, সামরিক অতিবিস্তার। সোভিয়েত ইউনিয়ন তার জিডিপি এর 15 থেকে 20% সামরিক খাতে ব্যয় করত। এটি আমেরিকার ব্যয়ের 3 গুণ বেশি ছিল। তাদের আমেরিকান প্রযুক্তি, আমেরিকান প্রভাব এবং আমেরিকান জোটকে মোকাবিলা করতে হয়েছিল। তারা আফগানিস্তানে ছিল, কিউবাকে সমর্থন করছিল, সিরিয়া, ভিয়েতনাম, নর্থ কোরিয়া, অ্যাঙ্গোলা এবং ইথিওপিয়াকে সমর্থন করছিল। যেখানেই আমেরিকার প্রভাব ছিল সেখানেই তাদেরও ঢুকতে হতো। এই সবের খরচ অস্থিতিশীল ছিল। দ্বিতীয় পর্যায়, অর্থনৈতিক স্থবিরতা। 1970-এর দশকে সোভিয়েত অর্থনীতি বৃদ্ধি বন্ধ করে দেয়। অয়েল রেভিনিউ তাদের সাহায্য করেছিল, কিন্তু অন্য কিছু কাজ করছিল না। কারখানাগুলো আবর্জনা উৎপাদন করছিল, খামারগুলি ব্যর্থ হচ্ছিল, প্রযুক্তি কয়েক বছর পিছিয়ে গিয়েছিল। 1980 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন খাদ্যশস্য আমদানি করছিল। এমন একটি দেশ যার কাছে বিশ্বের সেরা জমি ছিল, সে নিজেকে খাওয়াতে পারছিল না। কেন? কারণ কেন্দ্রীয় পরিকল্পনা কাজ করে না, কারণ নিয়ন্ত্রণাধীন উদ্ভাবন শেষ হয়ে যায়।
কারণ যখন কোনো প্রণোদনা না থাকে তখন কেউ উৎপাদন করে না। তৃতীয় পর্যায়, মুদ্রার পতন। রুবেল কখনো আসল মুদ্রা ছিল না, এটি আন্তর্জাতিকভাবে বিনিময়যোগ্য ছিল না। এমনকি সোভিয়েত নাগরিকরাও এটিকে বিশ্বাস করত না। তারা ডলার্স ব্যবহার করত যখনই সুযোগ পেত। সরকারকে আমদানি করা জিনিস সোনা এবং তেল দিয়ে কিনতে হতো, কারণ কেউ রুবেল চাইত না। ১৯৮৫ সাল পর্যন্ত তেলের দাম কমে গিয়েছিল, সোভিয়েত সোনার রিজার্ভ শেষ হয়ে যাচ্ছিল, তারা প্রকৃত অর্থ থেকে শূন্য হয়ে যাচ্ছিল। চতুর্থ পর্যায়, সাম্রাজ্য হারানো। ১৯৯৯ সালে বার্লিন ওয়াল ভেঙে গেল, ইস্টার্ন ইউরোপ চলে গেল। পোল্যান্ড, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, রোমেনিয়া, ইস্ট জার্মানি সবকিছু এক বছরে সোভিয়েতের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে গেল। সেই স্যাটেলাইটগুলো যা সোভিয়েত ইউনিয়নকে কৌশলগত গভীরতা দিত তা অদৃশ্য হয়ে গেল। সোভিয়েত সরকার এই সব কিছু থামাতে পারল না এবং তাদের কোষাগার খালি ছিল। পঞ্চম পর্যায়, সম্পূর্ণ পতন। ১৯৯১ সালের ডিসেম্বর ২৬ তারিখে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। বার্লিন ওয়াল থেকে সম্পূর্ণ পতনে মাত্র ৯০০ দিন লাগে। কোনো যুদ্ধ নয়, কোনো আক্রমণ নয়, শুধুমাত্র অর্থনৈতিক সংকটের কারণে। সামরিক বাহিনীকে বেতন দেওয়া যায়নি, সরকার কাজ করতে পারেনি, রুবেল মূল্যহীন হয়ে গিয়েছিল। একটি পরাশক্তি যার কাছে ৩০০ নিউক্লিয়ার ওয়েপন্স ছিল। অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যর্থতার কারণে পতন ঘটেছিল। ঠিক একই প্যাটার্ন ছিল, অতি বিস্তার, মুদ্রা ব্যর্থতা, ঋণ, সাম্রাজ্য হারানো এবং অবশেষে পতন। এবার সেই কথাটি যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। আমেরিকা ঠিক একই প্যাটার্ন অনুসরণ করছে, ধাপে ধাপে, এবং আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে। প্রথম পর্যায়, সামরিক অতি বিস্তার। আমেরিকার ৮০টি দেশে ৭৫০টিরও বেশি সামরিক ঘাঁটি রয়েছে। এর সৈন্যরা ১৫০টি দেশে রয়েছে। এটি নেটো এর মাধ্যমে ইউরোপকে রক্ষা করতে, জাপান, সাউথ কোরিয়া এবং ফিলিপিন্সকে রক্ষা করতে, মিডল ইস্টে যুদ্ধ করতে, চায়না এবং রাশিয়াকে মোকাবিলা করার জন্য এখানে ছড়িয়ে আছে। আমেরিকার সামরিক বাজেট $৮৫০ বিলিয়ন, যা এই ১০টি দেশের বাজেটের চেয়েও বেশি। কিন্তু আমেরিকার অস্ত্র পুরনো হচ্ছে, নিয়োগ কম, এবং সে এমন প্রতিশ্রুতি দিয়েছে যা সে পূরণ করতে পারে না। যদি চায়না তাইওয়ানে আক্রমণ করে, যদি রাশিয়া ন্যাটো এর ভূখণ্ডে প্রবেশ করে, বা যদি ইরান পার্সিয়ান গালফ বন্ধ করে দেয়, তাহলে আমেরিকা এই সব একসাথে সামলাতে পারবে না। আমেরিকা অতিরিক্ত বোঝাগ্রস্ত, ঠিক স্পেনের মতো, ব্রিটেনের মতো এবং সোভিয়েত ইউনিয়নের মতো। দ্বিতীয় পর্যায়, মুদ্রা অবমূল্যায়ন। ১৯৭১ সালে নিক্সন গোল্ড উইন্ডো বন্ধ করে দেন, ডলার বিশুদ্ধ ফিয়াট কারেন্সি হয়ে যায়। ২০০০ সাল থেকে মানি সাপ্লাই 400% বৃদ্ধি পেয়েছে। ২০২০ সাল থেকে আমেরিকা $৬ ট্রিলিয়ন বেশি টাকা ছাপিয়েছে। ডলার ১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত তার ৯৮% ক্রয় ক্ষমতা হারিয়েছে। আমেরিকা স্পেনের মতো রৌপ্য মুদ্রায় তামা মেশাচ্ছে না, তারা শুধু সীমাহীন কাগজ ছাপছে। প্রক্রিয়া ভিন্ন, কিন্তু ফলাফল একই। তৃতীয় পর্যায়ে, ঋণের দুষ্টচক্র। আমেরিকা $৩৬ ট্রিলিয়ন ঋণগ্রস্ত। এটি জিডিপি এর ১২০% হয়। শুধু সুদের পরিশোধ বছরে ১ ট্রিলিয়নে পৌঁছাচ্ছে। এটি প্রতিরক্ষা খাতের চেয়ে সুদে বেশি খরচ করছে। অর্থনীতি প্রতি বছর ঘাটতিতে রয়েছে। ২০২৪ সালে এই ঘাটতি $১.৮ ট্রিলিয়ন ছিল। যখন ঘাটতি হয় তখন এটি পুরনো ঋণ পরিশোধের জন্য নতুন ঋণ নেয়। এটাই ঋণের দুষ্টচক্রের সংজ্ঞা। স্পেন ৪ বার ডিফল্ট করেছিল, ব্রিটেন পতন না হওয়া পর্যন্ত ঋণ নিয়েছিল, ইউএসএসআরেরও টাকা ফুরিয়ে গিয়েছিল, এবং আমেরিকাও একই পথে রয়েছে। চতুর্থ পর্যায়, উৎপাদন ক্ষমতার ক্ষতি। আমেরিকা এখন জিনিস তৈরি করে না, এটি ডিজাইন, অর্থায়ন এবং ভোগ করে, কিন্তু উৎপাদন করে না। এর উৎপাদন ভিত্তি চায়না, মেক্সিকো এবং ভিয়েতনামে স্থানান্তরিত হয়েছে। আমেরিকা প্রতি বছর $800 বিলিয়ন বেশি আমদানি করে। এটি সবকিছু ফরেন সাপ্লাই চেইনসের উপর নির্ভরশীল। মেডিসিন, ইলেকট্রনিক্স, স্টিল, এমনকি মিলিটারি কম্পোনেন্টসও। ঠিক যেমন স্পেন আমদানির উপর নির্ভরশীল হয়ে পড়েছিল যখন রৌপ্য বাইরে প্রবাহিত হচ্ছিল, আমেরিকাও ঠিক তেমনই আমদানির উপর নির্ভরশীল,
যখন ডলার্স বাইরে যাচ্ছে। পঞ্চম পর্যায়, সামাজিক অবক্ষয়। আমেরিকাতে ইনস্টিটিউশনসের ওপর বিশ্বাস সর্বকালের সর্বনিম্ন স্তরে। অপরাধ বাড়ছে, গৃহহীনতা বিস্ফোরিত হচ্ছে। ড্রাগ ওভারডোজের কারণে প্রতি বছর 1 লক্ষ আমেরিকান মারা যাচ্ছে। বুদ্ধিমান ব্যক্তিরা আমেরিকা ছেড়ে অন্য দেশগুলোতে চলে যাচ্ছে। জন্মহার হ্রাস পাচ্ছে, রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা যায়। আমেরিকানরা কোনো বিষয়ে একমত হতে পারে না, কোনো কিছু ঠিক করতে পারে না, নিজেরা কিছু নির্মাণ করতে পারে না। পতনের চিহ্ন সব জায়গায় রয়েছে, কিন্তু সবাই এমন ভান করছে যেন সব ঠিক আছে, অথচ কোনো কিছুই ঠিক নেই। আমেরিকা পঞ্চম পর্যায়ে রয়েছে। সোভিয়েত ইউনিয়ন সম্পূর্ণ পতনের আগে স্টেজ 5 পর্যন্ত পৌঁছেছিল। ব্রিটেন এবং স্পেন কিছুটা বেশি সময় টিকেছিল, কিন্তু প্যাটার্ন একই ছিল। স্টেজ 6 হল রিজার্ভ কারেন্সি স্ট্যাটাস হারানো। এটি তখন ঘটে যখন আপনার সহযোগী দেশগুলো ডাইভার্সিফাই করতে শুরু করে, যখন বাণিজ্য অন্যান্য কারেন্সিতে চলে যায়, যখন ডলার নিজের দেশে ফেরত আসতে শুরু করে, কারণ এখন আর কারো এটি ধরে রাখার প্রয়োজন নেই। এবং আমরা ইতিমধ্যেই এই চিহ্ন দেখতে পাচ্ছি। ব্রিক্স নেশনস অল্টারনেটিভ কারেন্সি ডেভেলপ করছে। সেন্ট্রাল ব্যাঙ্কগুলো গোল্ড কিনছে। চায়না এবং রাশিয়া ইউয়ান এবং রুবেলে বাণিজ্য করছে। সৌদি আরেবিয়া তেলের জন্য ইউয়ান গ্রহণ করছে। তাই পরিস্থিতি তো নাজুক। স্টেজ 7 হল টোটাল কলাপস। ধীর পতন নয়, একেবারে ধস। সোভিয়েত ইউনিয়ন মাত্র 900 দিনে সুপার পাওয়ার থেকে অস্তিত্বহীন হয়ে গিয়েছিল। ব্রিটেন 20 বছরে তাদের এম্পায়ার হারিয়েছে। স্পেন কিছুটা বেশি সময় নিয়েছিল, কিন্তু ফলাফল একই ছিল। যখন রিজার্ভ কারেন্সি ফেল হয়, যখন ঋণ দেওয়া অসম্ভব হয়ে পড়ে, যখন মিলিটারিকে ফান্ড দেওয়া যায় না, তখন সম্মানজনক পতন হয় না, বরং খুব দ্রুত এবং ভয়াবহ পতন হয়। আর প্রতিটি মানুষ যারা মনে করে এখানে এমনটা হতে পারে না, তারা ঠিক সেই শিক্ষাই পায় যা প্রতিটি এম্পায়ার পায়। 3টি এম্পায়ার এই প্যাটার্ন ফলো করেছে: স্পেন, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন। প্রত্যেকে ভেবেছিল তারা এক্সেপশনাল, প্রত্যেকে ভেবেছিল তারা আলাদা, প্রত্যেকে ভেবেছিল যে এই নিয়মগুলো তাদের ওপর প্রযোজ্য নয়, কিন্তু তারা প্রতিবার ভুল ছিল। প্যাটার্ন এক্সেপশনালিজমের তোয়াক্কা করে না, প্যাটার্ন গাণিতিক। আপনি সবসময় নিজের সামর্থ্যের চেয়ে বেশি খরচ করতে পারেন না। আপনি প্রোডাক্টিভ ক্যাপাসিটি ছাড়া এম্পায়ার মেনটেন করতে পারেন না। আপনি পরিণাম ছাড়া নিজের কারেন্সি ডিভ্যালু করতে পারেন না। আপনি স্টেজ 1 থেকে 5 কমপ্লিট করার পর স্টেজ 6 এবং 7 থেকে বাঁচতে পারেন না। সিকোয়েন্স লক হয়ে গেছে। প্রশ্ন শুধু টাইমিংয়ের। হয়তো আমেরিকার কাছে 10 বছর আছে, হয়তো 5, বা হয়তো তার চেয়েও কম। কিন্তু প্যাটার্ন বলছে যে কলাপস আসছে, এবং যখন এটি আসবে তখন এটি স্লো হবে না, এটি হঠাৎ হবে। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আপনার খেয়াল রাখেন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।